স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার ও মানবাধিকারের বে অফ বেঙ্গল কনভারসেশনে ডক্টর ইউনূস। ইতিহাস গড়ে মাত্র ২৭ বছরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হলেন লেভিট, ছিলেন ইন্টার্ন। এবং হারের ক্ষত নিয়ে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা ৬টায়। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। তরুণরা আওয়াজ তুলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব, এই ৩ শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our region is on the front lines of climate change. আমরা এমন এক সময় পার করছি যেখানে চ্যালেঞ্জ আর জটিলতা আমাদের প্রতিটি দিক থেকে ঘিরে ধরেছে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই আমাদের সামনে এক একটি বড় বাধা। তবুও বাংলাদেশ বারবার দেখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে হয়। It is something that requires our immediate and united action. রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশুটিকে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় শাপলা নামের এক নারীকে গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ান বাজারে ব্রিফিংয়ে র্যাব পুরো ঘটনার বিবরণ তুলে ধরে। র্যাব জানায়, ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়। এর আগে শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি ৮ মাসের কন্যা শিশুটিকেও অপহরণ করে নিয়ে যায়। উদ্ধারের পর শিশুটিকেও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় ৪ মাস ধরে একসাথে থাকে না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে। 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। পুলিশও তা থেকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাজারে বেড়েছে পাটের চাহিদা, সেই সঙ্গে বেড়েছে দামও। তবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কুড়িগ্রামের পাট চাষিরা। এই সুযোগে পাট গুদামজাত করে চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই স্থানীয় ও তোষা পাট বিক্রি করেন চাষিরা। এই সুযোগে তাদের কাছ থেকে কম দামে পাট কিনে মজুত করেন ফরিয়া ও ব্যবসায়ীরা। বর্তমানে সেই পাটই দ্বিগুণ দামে বিক্রি করছেন তারা। এখন আমাদের ঘরের পাট নয়, এখন তো পাটের দাম বাড়ছে, ফরিয়ারা লাভ করতেছে, আমরা লোকসানে বেড়ে গেছি। মৌসুমকালে পাটের বাজার কম যায়, বর্তমান পাটের বাজার বেশি। চলতি মৌসুমে জেলায় ১৭,০০০ হেক্টর জমিতে তোষা ও স্থানীয় জাতের পাট চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২,০৫,৪০০ বেল পাট। তবে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষিরা। হাটে পাট কিনি, যদি হাটে বেশি হয় মহাজনকে দেই, না হলে ঘরে নিয়ে যাই। আমি গ্রাম অথবা হাট থেকে পাট কিনাই না, যাত্রাঘাটে বিক্রি করতেছি। বর্তমানকার বাজার ৩২০০ টাকা। এদিকে পাট চাষের পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। মৌসুমের শুরুতে পাটের বাজার কিছুটা নিম্নমুখী হলে বর্তমান তার প্রকার ভেদে ৩২০০ টাকা হইতে ৩৬০০ টাকা কেনা বেচা হচ্ছে। জেলায় 2টি বেসরকারি পাট ক্রয় রয়েছে, কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে কৃষক ও ব্যবসায়ীরা পাট ক্রয় বিক্রয় করছে। তবে পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকার সহ সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ জরুরি বলে মনে করেন চাষিরা। দীপ্ত, বার্তাকক্ষ। শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 3 দিন ব্যাপী রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। পটুয়াখালীর কুয়াকাটায় ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের জলে গা ভাসিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতনীরা। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, হর্তকি, ডাব, কলা
তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এদিকে হবিগঞ্জে মণিপুরীদের 181তম মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 11:30টায় চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে এ উৎসব শুরু হয়ে চলে শনিবার ভোর পর্যন্ত। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় মহারাসলীলা। সারা বছরের যে মনের বাসনা এবং যা কিছু বাঞ্ছনা ঈশ্বরের কাছে বলার জন্য এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য স্নান করার। অন্য সময়ও এসেছি, কিন্তু এত সুন্দর বা এত লোকের ভিড়, এত মেলায় এত সবকিছুর এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি। এবার এসে এই জন্য খুবই অন্যরকম লাগছে। আমরা এই গঙ্গা স্নানে আসছি, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি গোবিন্দ আমাদের যেন সকলের মঙ্গল করে, জগতের সবাই যেন ভালো থাকে এবং আমরা যেন তার প্রার্থনা করে এই জগৎ থেকে সুন্দর মতো তার কাছে পৌঁছতে পারি। এখানে যদি আমরা স্নান করি ব্রহ্ম মুহূর্তে, তাহলে সহস্র সহস্র গুণ পাপ থেকে আমরা মুক্ত পাই। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 43,750 জন ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে চালানো হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। পেরুতে শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান। স্থানীয় সময় শুক্রবার বৈরুত সফরে গিয়ে এ মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির উপদেষ্টা আলী লারিজানি। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে যুদ্ধবিরতির খসড়া একটি প্রস্তাব দেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য এই নাবিহ বেরিকে মনোনীত করেছে হিজবুল্লাহ। লেবাননে যুদ্ধ বন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব। এদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নতুন করে প্রাণ গেছে অন্তত 59 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৈরুত সহ বিভিন্ন শহরে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এর তীব্র নিন্দা জানান সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে অন্তত 10 শিশুর প্রাণ গেছে। পুলিশ জানায় শুক্রবার রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় সেখানে 54 জন শিশু চিকিৎসাধীন ছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে বেছে নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পদে যোগ দেবেন লেভিট। ক্যারোলিন লেভিটের বয়স মাত্র 27 বছর। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন তিনি। শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ক্যারোলিন লেভিট তার নিজ অঙ্গরাজ্যের সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন। স্কুলে থাকাকালীন তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন। এক বছর আগের জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া হয়, তবে তার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এবার আজারবাইজানে অনুষ্ঠিত হচ্ছে COP29, আর এ বছর বৈশ্বিক কার্বন নিঃসরণে নতুন রেকর্ড হতে যাচ্ছে।
কয়লা, তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে এই গ্রহকে উত্তপ্তকারী কার্বনের নিঃসরণ গত বছরের চেয়ে 0.8% বেড়েছে। আজারবাইজানে অনুষ্ঠিত COP29 সম্মেলনে দেয়া হয়েছে এমন তথ্য। অথচ 2030 সালের মধ্যে কার্বন নির্গমন 43% কমিয়ে আনার কথা ছিল আগের জলবায়ু সম্মেলনগুলোতে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতিও ছিল। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত COP28-এ জীবাশ্ম জ্বালানি থেকে ফিরে আসার ব্যাপারে একমত হয়েছিল সবাই। তবে বাস্তবতা ভিন্ন। গত এক দশকে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও যন্ত্রচালিত মোটরযান বেড়ে যাওয়ায় কার্বন নিঃসরণ বৃদ্ধির পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু গত এক বছরেই বিশ্ব মারাত্মক সব তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখেছে। এর ফলে বাকু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার দ্রুত কমানোর ক্ষেত্রে সেখানে অংশ নেওয়া নীতি নির্ধারকদের উপর একটি চাপ সৃষ্টি হয়েছে। তবে এসব কার্বন নিঃসরণ বিশারদদের ভাবিয়ে তুলেছে। এই তথ্য দিয়েছে গ্লোবাল কার্বন বাজেট নামে বিশ্বের শতাধিক বিশেষজ্ঞদের একটি জোট। এর প্রধান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব এক্সিটারের অধ্যাপক পিয়েরে ফ্রাইড লিংস্ট্রেইনের মতে বিশ্বে জলবায়ু পরিবর্তনের নাটকীয় প্রভাব দিন দিন বাড়ছে, কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়ানো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিশেষজ্ঞদের মতে শুধু মুখের কথায় নয়, এই ধরনীকে বাঁচাতে হলে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতেই হবে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশের লক্ষ্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় দিয়ে শেষ করা। এক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল মালদ্বীপ। অভ্যন্তরীণ সংকটে থাকা দেশটিকে ঘরের মাটিতে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও গোলের সুযোগ বারবার হাতছাড়া করে স্বাগতিকরা। ফলাফল 1-0 গোলের হারকে সঙ্গী করে নেয় বেঙ্গল টাইগাররা। এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মোরসালিন তপুদের। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া কাবরেরা শিষ্যরা। যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরও ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের এই কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি, যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করব। প্রথম ম্যাচে ফিনিশিংয়ের অভাবে অনেক সুযোগ হারিয়েছে বাংলাদেশ দল, তাই দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়দের প্রতি বাড়তি নজর রাখছেন কোচ। আমরা ভালো খেলেছি, কিন্তু প্রথম ম্যাচে অনেকবারই ফিনিশিং লাইনে আমরা ব্যর্থ হয়েছি। তবে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আশা করছি পরের ম্যাচে ভালো ফলাফল আসবে। 2022 সালের প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর সাফ আর বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের কোনোটিতেই হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এএফসির বাছাইয়ের আগে ঘরের মাঠে প্রথম ম্যাচ হারলেও নিজেদের শেষটা রাঙাতে চায় টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার ও মানবাধিকারের বে অফ বেঙ্গল কনভারসেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিহাস গড়ে মাত্র 27 বছরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হলেন লেভিট, ছিলেন ইন্টার্ন। এবং হারের ক্ষত নিয়ে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।